বেনিফিশিয়ারি কে? ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই 111 এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের মধ্যে যোগসূত্র আছে। আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছি সংগঠন হিসেবে। যে সমস্ত উস্কানি আজকে বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জেলায় গিয়ে দেয়া হচ্ছে, যারা আমি বলেছি আমার কচি বন্ধুরা, তারা ঠিক আছে প্রাইমারি লেভেলের রাজনীতির ছাত্র, তাদের ভুল হতে পারে, কিন্তু উস্কানিমূলক বক্তব্যগুলোর পিছনে কি কোনো ষড়যন্ত্র পাওয়া যায় না? অভিপ্রায় অনুযায়ী যদি বিপ্লবী সরকার গঠন করতে চাইতো, তাহলে সংবিধানের 106 ধারার আশ্রয় না নিয়ে শহীদ মিনারে যে শপথ নিলেই হতো, সেই ট্রেন তো তারা তখন মিস করেছে। কিন্তু প্রকৃত অর্থে কি সেটা বিপ্লব ছিল? বিপ্লব তো ছিল না। মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন মানুষ সংগ্রাম করলেন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, তারা তখন চেয়েছিলেন গণতন্ত্র মুক্ত হোক, তারা তখন চেয়েছিলেন তাদের অধিকার মুক্ত হোক, তারা বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরে পেতে চেয়েছিলেন। বিপ্লব তো সমাজ পরিবর্তনের জন্য হয়, অর্থনৈতিক সিস্টেম পরিবর্তনের জন্য হয়, সামাজিক পদ্ধতি পরিবর্তনের জন্য হয়। সেই জন্য বাংলাদেশের মানুষ তো সংগ্রাম করেনি, আন্দোলন করেনি। আমরা চেয়েছিলাম আমাদের ভোটের অধিকার ফেরত আসুক, আমরা চেয়েছিলাম আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার আমরা ফিরে পাই, যে অধিকারগুলোকে বিলুপ্ত করে দেয়া হয়েছিল। একটা নির্বাচিত সরকার যে স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারে, অটোক্রেট হয়ে উঠতে পারে, পৃথিবীতে ইতিহাস অনেক নজির আছে। হিটলার যখন নির্বাচিত হয়েছিলেন তখনও সেটা নির্বাচিত সরকার ছিল, কিন্তু হিটলার তো হিটলার হয়ে উঠলেন, তার নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হিটলার হয়ে উঠলেন এবং সারা পৃথিবীকে ধ্বংস করে দিলেন। তার বিচার হয়েছে, মৃত্যুর পরে তাকে তো আর পাওয়া যায়নি, আত্মহত্যা করেছে। নুরেমবার্গ ট্রাইব্যুনাল তো হয়েছে, সেখানে দলের বিরুদ্ধে বিচার হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে বিচার হয়েছে। পৃথিবীতে ইতিহাস আছে, নজির আছে। আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছি সংগঠন হিসেবে। সেই সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে আদালতে। সেই আইনটা করা হয়েছে, আর্টিকেল 47 অনুসারে সেই আইনটা করা হয়েছে। আইসিটি অ্যাক্টে সেটা আছে। সন্দেহের বিরুদ্ধে আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বটে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো পানিশমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেয়া আছে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে। সেই আইন তদন্ত হচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্র সেই তদন্ত শেষ করতে পারব। ব্যক্তি হিসেবে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার চলমান, কিছু বিচার সমাপ্ত হয়েছে, আরো অনেকগুলো এখন ফর্মাল চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু। আমি প্রসঙ্গক্রমে এই কথাগুলো মাঝখানে বললাম, কিন্তু আমাদের যারা বন্ধুরা, যারা গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘদিনের সঙ্গী ছিল, কখনো কখনো তারা লুকিয়ে বা অন্যভাবে আন্দোলনে শরীক ছিল, প্রকাশ্যে তারা মাঠে ময়দানে খুব বেশি আন্দোলন করেনি। আমি যাদের কথা বলছি আপনারা অনুমান করেন। অনেকে অনেক রকমের বক্তব্য আজকে দিতে পারে, তবে আমাদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে। এই যে আমরা বিতর্ক করব, আমরা জাতীয় সংসদে বিতর্ক করব, মাঠে ময়দানে রাজনীতি করব, সেটা হবে গণতান্ত্রিক চর্চা। কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। 111 বেনিফিশিয়ারি কে? ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই 111 এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের মধ্যে যোগসূত্র আছে। তারা কেউ এখন বিদেশে আছে এবং শেখ হাসিনা বসে তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। কারণ আওয়ামী লীগের আমার অনেক প্রত্যাবর্তন দিবস আছে, তার পিতার আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে, খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এইবার সঠিকভাবে প্রত্যাবর্তন করেছে, নিজ দেশে প্রত্যাবর্তন। পলিটিক্যাল কালচার তো আমরা পাল্টাতে চেয়েছি। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচিত হয়েই, শপথ নিয়েই
বিরোধী দলের নেতাদের কাছে ছুটে গিয়েছেন, তারই বক্তব্য। আমরা কখনো কারো নামে বিদ্বেষমূলক কোনো বক্তব্য দিতে চাইনি, দেইও না। বিতর্ক হবে, গণতান্ত্রিক বিতর্ক। আমরা তো পাল্টাতে চেয়েছি। যে সমস্ত উস্কানি আজকে বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জেলায় গিয়ে দেয়া হচ্ছে, যারা আমি বলেছি আমার কচি বন্ধুরা, তারা ঠিক আছে প্রাইমারি লেভেলের রাজনীতির ছাত্র, তাদের ভুল হতে পারে, কিন্তু উস্কানিমূলক বক্তব্যগুলোর পিছনে কি কোনো ষড়যন্ত্র পাওয়া যায় না? তারা কি এমন একটা আবহ সৃষ্টি করছে না? তারা সংবিধান সংস্কার কমিটি না হলে, পরিষদ না হলে তারা সংবিধান সংশোধন কমিটিতে আসবে না, সেরকম কি কোনো পরিবেশ আমরা সৃষ্টি করেছি? আমরা তো বলেছি সংস্কার সংশোধন সবই এক কথা, যেটা কনস্টিটিউশনে ধারণ করতে হবে, সংসদেই আসতে হবে। সেখানে আপনারা আসেন, তারা নাম দেন, তার মানে কি সংস্কার তারা চায় না? কিন্তু আমরা অঙ্গীকার করেছি জাতির সামনে, আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার করব, রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করব, সংশোধন করব। আমরা সংবিধানে এমন সংশোধনে নিয়ে আসবো যে সংশোধনগুলোর মধ্যে দিয়ে মুক্তির সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়, শহীদ জননের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়। আমরা সেই সংবিধানের সংশোধনের মধ্য দিয়ে এমন একটি ধারা প্রবর্তন করতে চাই যাতে বাংলাদেশ আর কোনোদিন সংসদীয় পদ্ধতির মধ্যেও কোনো স্বৈরাচার তৈরি না হয়। আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারই হোক, যত মেয়াদেই হোক, 10 বছরের বেশি আমরা অনুমতি দেব না সেই সংবিধান। সরাসরি সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, সেই পদ্ধতি নিয়ে আসবো আমরা সেটা। তবে এইবার হচ্ছে না, কারণ এখনো সংবিধানটা সংশোধিত হয়নি। আমরা নিয়ে আসবো এমন একটা বিধান, যে বিধানের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে আপার হাউস লোয়ার হাউসের মধ্যে। যদিও আপার হাউসের আমরা যেহেতু সরাসরি নির্বাচিত নয়, সেখানে সংবিধান সংশোধনের বিষয়টা আমরা দিতে চাই না, কারণ জনগণের সার্বভৌম ক্ষমতা বলে যারা নির্বাচিত, তাদেরই ক্ষমতা আছে সংবিধান সংশোধনের ক্ষমতা। যারা নির্বাচিত, যাদেরকে মনোনীত করা হবে, তাদের হাতে সেই ক্ষমতা থাকে না। যে সমস্ত পৃথিবীর যে সমস্ত দেশে আপার হাউস নির্বাচিত, তাদের সেই ক্ষমতা থাকে। অবশ্য ব্রিটেনের কথা আলাদা, সেখানে কোনো সংবিধান রিটার্ন নেই, পরিবর্তনের কোনো সুবিধা নেই, সংশোধনের সুবিধা নেই। তারা যা মন চাই করতে পারে, পার্লামেন্টেই করতে পারে। বলা হয় ব্রিটিশ পার্লামেন্টের সেরকম ক্ষমতা যে শুধু মেয়েকে ছেলে এবং ছেলেকে মেয়ে করা ছাড়া বাকি সব পার্লামেন্টে তারা করতে পারে, তাদের সেই কালচার আছে। আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষা, গণমানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে চাই। আমরা বাস্তবায়ন করতে চেয়েছি কিনা, ইনিশিয়েটিভ নিয়েছি কিনা, সেটাই জনগণ বিচার করবে। আর যদি আমরা তা না করি, বাংলাদেশে আমাদের রাজনীতি করার অধিকার থাকবে না, এটা চূড়ান্ত কথা। কারণ 24 আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এই গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষের চোখ খুলে দিয়েছে, তারা রক্ত দিতে শিখে গেছে। আবু সাইদের মতো জওয়ান যেদিন 2 হাত তুলে বুকের ছাতি খুলে দিয়েছিল, সেদিন আমি নির্বাসিত জীবনে বুঝে নিয়েছিলাম বাংলাদেশের মুক্তি হবে। সেদিন আমি টেলিফোনে আমাদের বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি, মাননীয় স্পিকার মেজর হাফিজের সাথে কথা বলছিলাম। আমি বলছিলাম, আপনার অনুভূতি কি? তিনি বললেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, সরাসরি যুদ্ধ করেছি, আহত হয়েছি, রক্ত দিয়েছি, তখন দেখেছিলাম বাংলাদেশের মুক্তি হবে। আর আজকে তোমাকে বলছি, এদেশের ছাত্র জনতা যখন রক্ত দিতে শিখে গেছে, কি জাতির মুক্তি হবে? মুক্ত হয়েছে 16 থেকে 5 আগস্ট, বেশি দিন লাগে না। এখন বিতর্ক হচ্ছে এই জুলাই কার, জুলাই কার। সেদিন আমি বক্তব্য বলেছি, যদি আমরা জুলাই কার প্রতিযোগিতায় নামি, তাহলে জুলাই আর কারো থাকবে না। তখন জুলাই কলঙ্কিত হয়ে যাবে, চেতনা বিক্রি হয়ে যাবে। জুলাই আপনাদের সবার। আমরা জুলাইয়ের সম্ভবত 1 থেকে 3 তারিখের মধ্যে সেই স্টেটমেন্টগুলো আমার হাতের লেখা, যে শিক্ষক সমাজ এবং সরকারি স্বায়ত্তশাসিত কর্মচারীদের পেনশন স্কিম নিয়ে একটা আন্দোলন চলছিল, আপনাদের প্রত্যয়, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কর্মচারীরা সেটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। আমরা তাকে প্রকাশ্য সমর্থন দিয়েছি, স্ট্যান্ডিং কমিটি লিখিতভাবে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবির সাথে আমরা সমর্থন তখন দিয়েছি।
থেকে আমরা 16 তারিখ পর্যন্ত অরাজনৈতিক পরিচয়ে আমাদের বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠনের সবাইকে সংগঠিত করে এখানে অরাজনৈতিক পরিচয়ে ব্যানার ছাড়া সেই আন্দোলন শরীর হওয়ার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। গিয়েছি 16 তারিখে যখন আবু সাঈদ শাহাদাত বরণ করলেন, তখন আমার নেতা সরাসরি বললেন দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। এছাড়া কিন্তু আমরা ছাত্র বন্ধুদের নেতৃত্বকে তো আমরা অস্বীকার করি না। যারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, কৃতিত্ব তাদের আছে, কিন্তু রাজনৈতিক সংগঠনগুলোর অন্তর্ভুক্তির জন্য তারা যখন আমাদেরকে বললেন, আসলেন, তখন আমরা বললাম এটার পরিচয়টাও রাজনৈতিক থাক, আমরা সবাই তোমাদের সাথে আছি। বহু জায়গায় আপনি লেখা পাবেন। আমাদের ছাত্রনেতা এখন এই রাশেদ গণ অধিকার পরিষদের, এখন তো নুরুল হক সভাপতি এবং রাশেদ সেক্রেটারি ছিলেন, তখন তাদের সাথে সমন্বয় ছিল, তারা আক্তারের সাথে সমন্বয় করত, তারা আহনাফের সাথে সমন্বয় করত, তারা আসিফের সাথে সমন্বয় করত, একটা চেইন ছিল। আমি তাদের সাথে সমন্বয় করতাম, আমাদের সাথে ইসলামী দলগুলোর সাথে সমন্বয় ছিল, জামাত ইসলামের সাথে সমন্বয় ছিল। সবাই মিলে আমরা অরাজনৈতিক পরিচয়ে ব্যানারবিহীন এই ছাত্র আন্দোলনের পিছনে, বৈষম্য ছাত্র আন্দোলনের পিছনে দাঁড়িয়েছিলাম। সারা দেশ এগিয়ে এসেছিল। যখন সেটা জনসম্পৃক্ততা হয়ে গেল, যখন জনগণের ইনভলভমেন্ট হয়ে গেল সেই আন্দোলন, তখন সেটা ঐক্যযুদ্ধ হয়ে গেল। যখন কোনো আন্দোলনে ম্যাস পার্টিসিপেশন হয়ে যায়, তখন সেই আন্দোলনকে আর রুখে দেওয়া যায় না। সেটাই হয়েছে বাংলাদেশ।